আহ শুভ সন্ধ্যা। কেমন আছে বাংলাদেশ? আপনার এই অনুষ্ঠানে আপনাদেরকে সবাই থেকে স্বাগত জানাচ্ছি। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আপনারা জানেন যে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে শঙ্কার মধ্যে আছে, এবং মানুষ তাদের নিজের জীবন এবং পরিবারের জীবন সবাইকে নিয়ে চিন্তিত। সো এই বাংলাদেশ এখন কেমন আছে, আহ, এই নিয়ে আলোচনা করার জন্য আজকে আমরা আমাদের সাথে উপস্থিত করেছি। আজকে আমাদের সাথে আছেন ফাতেমাতুজ জোহরা। উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ, ছাত্রী। আছেন আমাদের সাথে নুসরাত জাহান অপি। উনি একজন আইনজীবী, পেশাজীবী। আছেন পারভিন আক্তার জুই। উনি একজন গৃহিণী। এবং আমাদের সাথে আরো আছেন মাসুদ রানা, একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদের সাথে আছেন আহ লিসা কালাম, সংস্কৃতি কর্মী। এবং আমাদের সাথে আরো আছেন পান্না সাহেব। উনি একজন রিক্সা চালক। তো প্রথমে আমরা আহ ফাতেমাতুজ জোহরার কাছে আমরা যেতে চাই। প্রথমেই ফাতেমাতুজ জোহরা, থ্যাংক ইউ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনার সময়, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ফাতেমাতুজ জোহরা, আপনি কেমন আছেন? যে ফাতেমাতুজ জোহরা, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমান যে প্রেক্ষাপট আমাদের বাংলাদেশে, আমি বর্তমানে ঢাকায় আছি এবং যদি সর্বোপরি বলতে হয় আমি আসলে ভালো নেই। কেন ভালো নেই ফাতেমাতুজ জোহরা? আপনি আপনি কেন আপনি ভালো নেই? যে পাঁচ আমার তারিখ মনে হয় আমি নই, আমি সহ আমার চারপাশে যারা রয়েছে তারাও ভালো নেই। যেমন ধরুন আমাদের বর্তমান বাজার দর, আমাদের প্রতিদিনের জীবনযাপন, সর্বক্ষেত্রে আমরা আসলে ভালো নেই। আপনি কি 5 তারিখের আগে আর 5 তারিখের পরে যদি আপনি কম্পেয়ার করেন, তুলনা করেন, তাহলে আপনি কি বলবেন? আমি আসলে দেখুন না, আমি যেটি বলবো সেটি হচ্ছে খুব স্পষ্ট ভাবে 5 তারিখের আগে হচ্ছে আমরা খুব ভালো ছিলাম, সেটি আমি বলবো না। কিন্তু 5 তারিখের পরে যে অবস্থান, যে পরিস্থিতি, সে 5 তারিখের আগের থেকেও খারাপ এবং সেটির অবনতি ঘটেছে। আচ্ছা, থ্যাংক ইউ ফাতেমাতুজ জোহরা। আপনি তো একজন ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। সো আপনি কি মনে করেন যে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্যটাকে ছিল যে যে কোঠা প্রথা যেন না থাকে, কোঠা প্রথা বাতিল করার জন্য। সো পরবর্তীতে দেখা গেল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি মেনে নিয়েছে, এবং তাদের সাথে কথা বলতে চেয়েছে, সকল দাবি মেনে নিয়েছে। তারপরেও ওনারা আহ, আন্দোলন করার জন্য, এই সরকার পতনের জন্য আন্দোলন করার জন্য আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে গেল এবং সরকার পতনের দিকে নিয়ে গেল। তো আপনি কি মনে করেন যে আসলে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল না, কোটা বিরোধী ছাত্র আন্দোলন ছিল না, এটাকে আপনাদের সাথে এক ধরনের প্রতারণা করা হয়েছে, এরকম মনে করেন আপনি? আহ জি, দেখুন, আপনার এই প্রশ্নের উত্তর দিতে হলে আসলে আমাকে একটু পিছনে যেতে হবে, 2018-তে যেতে হবে। তো 2018-তে আমি ছিলাম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, এবং তখনকার আন্দোলনটি ছিল সেম, যে আমাদের কোটা সংস্কার প্রয়োজন। এবং আমরা আসলে সেই একটি বিষয়কে সামনে রেখে কিন্তু একত্রে আন্দোলনটি করেছিলাম, এবং সেটি আসলে কিন্তু শেখ হাসিনা আমাদের আহ, সংসদে সেটি বলে দিয়েছিলেন যে কোটা থাকবে না, এবং সেই অনুযায়ী কিন্তু 2018 থেকে 2024 পর্যন্ত যত নিয়োগ হয়েছে সেগুলো হয়েছিল। হঠাৎ করে হচ্ছে এই বিষয়টি সামনে আসা এবং এই বিষয়কে নিয়ে আন্দোলন করা, এবং এই বিষয়টি যখন সবাই আসলে নজরদারি দিচ্ছিল এবং সবাই আসলে এটিকে সিরিয়াসলি নিয়েছিল, এবং একটি পর্যায়ে গিয়ে এই বিষয়টির যখন সুরাহা হয়ে গেল, তখন পর্যন্ত এই আন্দোলন ছিল আমাদের সকল আহ শিক্ষার্থীদের আন্দোলন, আমাদের সকল ছাত্র জনতার আন্দোলন। কিন্তু যেই মুহূর্ত থেকে এই আন্দোলনের সঠিক সমাধান হয়ে যাবার পরেও একদল ছাত্র ছিল যারা আসলে এই আন্দোলন থেকে, এই অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আন্দোলনটিকে হচ্ছে রাজনৈতিক আহ ধারাবাহিকতা নিয়ে গিয়েছিল। তো আমি মনে করি সেই সময়টি থেকে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন বলতে যেটি বোঝানো হচ্ছে, সেটি আসলে কোনো বৈষম্য বিরোধী আন্দোলন নয়। সেটি কোনো না কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে।
তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে আসলে বেসিক্যালি ছাত্র সমাজের সাথে, আপনাদের পুরা ছাত্র সমাজের সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কয়জন নেতা, ওনারা আসলে প্রতারণা করেছে বলে আপনি মনে করেন? জি, আমি অবশ্যই মনে করি তারা আমাদের সাথে একটি বড় রকমের প্রতারণা করছে। দেখুন, বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, যত সংগ্রাম হয়েছে, সবকিছু নেতৃত্বে ছিল কিন্তু ছাত্র জনতা। তো এই ছাত্ররা যখন একটা সময় দেখবে যে সিভিল সোসাইটি, যে ছাত্ররা আসলে যে আন্দোলনগুলো করছে সেগুলো যৌক্তিক না, সেগুলো আসলে আমাদের একটু ভোগান্তির দিকে নিয়ে যাবে, তখন কিন্তু আমরা কোনো সমর্থন পাবো না। তো সেই সময়ে আগামীর দিনে, ভবিষ্যৎ দিনে বাংলাদেশে যদি কোনো যৌক্তিক আন্দোলন থেকেও থাকে, সেই আন্দোলনে কিন্তু কেউ সমর্থন দিবে না। শুধুমাত্র এই জায়গাতে দাঁড়িয়ে যে ছাত্ররা বর্তমানে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের আসলে বর্তমান বাংলাদেশের অবস্থান ঠিক কোথায়। যখন এটি আসলে আমরা যখন এটি হচ্ছেন আমাদের যে নাগরিক রয়েছে, যারা একেবারে সাধারণ মানুষ, তাদের কাছে এটি স্পষ্ট যে এই ছাত্র জনতার জন্যই কিন্তু ভবিষ্যৎকে সাফার করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ আসলে এটি নিয়ে অনেক সাফার করবে। ধন্যবাদ ফাতেমাতুজ জোহরা আপনাকে। আসবো আপনার কাছে, আবার আপনার কথা শুনবো। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমরা একটু যাব নুসরাত জাহান অপির কাছে। নুসরাত জাহান অপি, আপনাকে আহ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আহ, আপনি কেমন আছেন নুসরাত জাহান অপি? জি, ধন্যবাদ আপনাকে। তো আপনি দেখেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষ হিসাবে 5ই অগস্টের পরে বাংলাদেশে দেখেন প্রত্যেকটা সেক্টরে একটা হতাশার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আপনার এই যে বর্তমান সরকারের বিমাতা সুলভ আচরণের ফলে দেশের প্রতিটা ডিপার্টমেন্ট বলেন, সেক্টর বলেন, জায়গায় বলেন, একটা বড় আকারে ধস পড়েছে। যেমন আমার জায়গা থেকে আমরা সবাই দেখতে পাচ্ছি, এই সরকারের উপদেষ্টা হাসান আরিফ সাহেবের পুত্রবধূ, উনি পর্যন্ত দেখেন থানায় 19 ঘন্টা আটকে ছিল। ওনার মামলাটা তারা রেকর্ড করেনি। তারপর মিডিয়ার ইতে তারা সেটাকে রেকর্ড করতে বাধ্য হয়। আর যদি আমি আমার সেক্টরে ফিরে আসি, আইন অঙ্গনের ক্ষেত্রে, যেহেতু আমি একজন নবীন আইনজীবী এবং পেশাজীবী নারী হিসাবে, আমার সেক্টর থেকে আমি বলবো যে আজকে দেখেন বিচার বিভাগ আমাদের কোথায় গিয়েছে। একজন এজলাসের ভিতরে বিচারকের সামনে আমি আমি আইন। আমি আপনাকে আমি আপনাকে নুসরাত জাহান অপি, আপনাকে একটু যদি ইন্টারাপ্ট করি। আপনি কোর্টে কি, আপনি বর্তমানে আপনি যে পেশায় আছেন আইনজীবী হিসেবে, আপনি কোর্টে কি স্বাধীনভাবে আপনার পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন? না, মোটেই না। সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে মোটেই আমি আমার স্বাধীনতা পাচ্ছি না। সেখানে আমার বাক স্বাধীনতা রয়েছে। আমি কোনো ক্রমেই এখনো পর্যন্ত, আমি আজকে 2 থেকে 3 মাস হয়ে গেল, আহ আমি আমার স্বাধীনতা পাচ্ছি না। কোর্টেও যেতে পারছি না, কোনো ধরনের মুভমেন্ট করতে পারছি না। বিভিন্ন ধরনের হুমকি দুমকি আসছে। কেন কেন একটা কেন আপনি কোর্টে যেতে পারছেন না, কারণটা কি? কারণ হচ্ছে, দেখেন, 5ই অগস্টের আগে আমরা আমাদের যে স্বাধীনতা ছিল, আমরা সেটা হারিয়ে ফেলেছি। এই 5ই অগস্টের ছাত্র জনতার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের প্রেক্ষাপটে একটা গোষ্ঠী, একটা চক্র এই আন্দোলনটাকে এমন ভাবে নাটকীয় একটা মোড় করেছে যে আমরা কোর্টে যাব, আমরা আমাদের সেক্টর থেকে কাজ করব, আর সেটাকে তারা একটা কুক্ষিগত ক্ষমতায় আবদ্ধ করেছে, যেখানে আমরা আমাদের স্বাধীনতা পাচ্ছি না। বরং এই সরকার তাদের একটা নিজস্ব বাস্তবায়ন এজেন্ডা দিয়ে, তাদের শক্তি দিয়ে দেশটাকে ঘিরে রেখেছে, যেখানে আমরা যেতে পারছি না। আমরা আইনজীবীর আজকে শঙ্কায় আছি, আমরা আইনজীবীর আজকে নিরাপদে নেই, আমরা আইনজীবীর আজকে কোর্টে কথা বলতে পারছি না, আমাদের উপর কখন হামলা হচ্ছে। কখন থেকে আপনি এই অনিরাপত্তাটা করছেন? কখন থেকে এই আপনার কাছে এই অনিরাপত্তা বোধ করছি একেবারে 5ই অগস্টের পর থেকে। 5ই আগস্টের পর থেকে আপনি কোর্টে যেতে পারছেন না এবং আপনার জি, আপনি জি, পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না? জি। বিভিন্ন ধরনের হুমকি দমকি সব সময় আসছে আমাদের উপর। আহ, জি, ধন্যবাদ আপনাকে। আপনার কথা আবারও শুনবো নুসরাত জাহান। আমরা একটু আম, আমাদের সাথে একজন আহ রিক্সা চালক ভাই আছেন। আমরা যদি একটু রিক্সা চালক ভাইয়ের কথা যদি একটু শুনি, পান্না সাহেব। পান্না সাহেব, আপনার আপনি আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পান্না সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি পান্না সাহেবের কাছে এরপরে পান্না সাহেব আপনি প্রস্তুত থাকবেন, আপনার কাছে আসছি। এখন আমি একটু পারভিন আক্তার জুই আপনার কাছে আসছি, আপনাকে একটু শুনতে চাই। পারভিন আক্তার জুই, পারভিন আক্তার জুই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি শুনতে পাচ্ছি।
জি, থ্যাংক ইউ পারভিন আক্তার জি, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনার কাছে কৃতজ্ঞ। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবার প্রথমে আমি বলবো যে এখন যে সময় আসছে, কোনো মিডিয়া মানে আমাদের কথাগুলো তুলে ধরে না, সত্যি কথাগুলো তুলে ধরে না। কিন্তু আজকে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশ কেমন আছে বলে। এর জন্য আমি এই অনুষ্ঠানের যারা সঞ্চালনা করেছেন তাদেরকে সবার প্রতি কৃতজ্ঞতা পেশ করছি। আর যদি বলেন আমরা কেমন আছি, হ্যাঁ আমরা বেঁচে আছি, কিন্তু কেমন আছি এটা বলতে পারবো না। কারণ 5 তারিখের আগে অনেকে আমাদের অনেক ধরনের স্বপ্ন দেখিয়েছে। আমাদের দ্রব্যমূল্যের দাম কমিয়ে দিবে, অল্প মূল্যে আমরা মানে ক্রয় করে খাদ্য সামগ্রী কিনতে পারবো। কিন্তু এখন সময় দেখা যাচ্ছে আগে যা মানে দাম ছিল তার চেয়ে দ্বিগুণ দাম বেড়েছে। মানে আগে শুনতাম যে বাজার মনিটরিং করা হতো না, সিন্ডিকেট আছে, রাস্তায় চাঁদাবাজি হতো, এই কারণে তখন দ্রব্যমূল্যের দাম বেশি ছিল। কিন্তু আমি মনে করি যে এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, সরকার কিনা সেটা বলবো না, কিন্তু যাই হোক দেশে পরিবর্তন অনেকে চেয়েছে। তাহলে সেই পরিবর্তনের মাঝে আমরা এইটা কোন পরিবর্তন দেখতে পাচ্ছি? এই আইন শৃঙ্খলা বাহিনী অবনতি, আপনার দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, এটা কি তাহলে পরিবর্তন? এটাকে আমরা পরিবর্তন বলবো? আমরা বাসা থেকে বের হতে পারি না, বের হলে পরে রাস্তায় প্রচন্ড জ্যাম থাকে, জ্যামে আমরা আমাদের নির্দিষ্ট সময়ে জায়গায় পৌঁছাতে পারি না। আমরা যদি অসুস্থ থাকি হসপিটালে গেলে হসপিটাল অর্ধেক রাস্তা দিয়ে আমাদের ফিরে আসতে হয়। কিন্তু এটাকে এই জন্য কি মানুষ, এই যে যারা বলে যে হ্যাঁ তারা স্বাধীন করেছে, এর জন্য কি তারা স্বাধীন করেছে? তারা স্বাধীন জুই, করেছে সরি নাকি আপনাকে একটু আমি থামাচ্ছি। জুই, আপনি কি বলতে চাচ্ছেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, বা যে দেশের যে একটা অবকাঠামো আছে সেটা কি আপনি মনে করেন যে ভেঙে পড়েছে, কাঠামো নেই, বা মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কি মনে করেন যে ওনারা ব্যর্থ, এটা মনে করছেন আপনি? হ্যাঁ অবশ্যই, মানুষ ঘরে ঢুকে মানুষকে জবাই করে মেরে ফেলছে, মানুষ রাস্তায় বের হচ্ছে, রাস্তায় মানুষকে যে কেউ মানে মারধর করছে, মানুষ হসপিটালে চিকিৎসা দিচ্ছে, ওখানে মানে রোগীর লোকজন তাকে দেখা যাচ্ছে যে চড় মেরে বসছে, সে প্রেসক্রিপশন লিখতেছে, ওখানে গিয়ে তাকে এক দুই কথা কাটাকাটি তাকে চড় মেরে বসছে একদম মানে রিয়েল ভাবে। তারপরে সে ঢাকা মেডিকেল আমরা কি দেখলাম সেখানে শিক্ষকদের এই ইয়েদের কি বলে পেশাজীবী যারা মানে ডক্টরদেরকে মারলো সেখানে, আর্মি, তারপরে মনে করেন রেব, তারা সবাই মিলে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে এইটাকে আমরা 5 তারিখের আগে কখনো দেখেছি যে 5 তারিখের আগে হসপিটাল চালাইতে হইতো মানে র্যাব, তারপর সেনাবাহিনীর প্রোটেকশন? পারভিন আক্তার জুই, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমার কাছে আপনার কথা শুনে যেটা মনে হয়েছে যে আপনি কি মনে করেন যে তাহলে শেখ হাসিনা সরকারের আমলে আপনারা ভালো ছিলেন, এখন আপনারা ভালো নেই, এটা বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ অবশ্যই, তবে আমরা 5 তারিখের আগে মনে করেছিলাম যে হ্যাঁ তারা যে পরিবর্তন আসতে মানে আনতে চাচ্ছে, হয়তো ভালো কিছু আমরা পাবো। কিন্তু এখন এসে আমরা কি দেখছি? আসলে কি আমরা ভালো কিছু পেয়েছি? আগে আমরা যেমন ছিলাম আগে, এখনকার চাইতে ভালো ছিলাম। অনেকে বলছে 17 বছরে যা না হয়েছে এই 3 মাসে 4 মাসে তার চাইতে আরো 10 গুণ বেশি হয়েছে। এখন হসপিটালে গেলে হসপিটাল ভাঙচুর করে, যে কোনো জায়গায় মানে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। আমরা পারভিন আক্তার, বাচ্চাদের স্কুল পারভিন পাঠাবো। আক্তার, আপনাকে আপনার এটার সাথে আপনাকে আরেকটা কানেক্ট করে প্রশ্ন করতে চাই, জানতে চাই আপনার কাছে যে আপনি কি আপনার পরিবার, সন্তান, তাদেরকে নিয়ে আপনি শঙ্কিত এই বাংলাদেশে? হ্যাঁ অবশ্যই সংকৃত। একটা হচ্ছে আমি আমার সন্তানটাকে স্কুলে পাঠাবো, সে কার সাথে মিশতেছে, কারণ এখন যে আন্দোলন, সন্তান ঘরে আমার কথাই শুনছে না, সে কোথায় যাচ্ছে কি করছে, এটা একটা আছে। আরেকটা, কথায় কথায় এই যে মারধর, তারপরে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কি দেখছি, এই ছাত্ররা যে শিক্ষা প্রতিষ্ঠান মানে আন্দোলন করে দেশ স্বাধীন করলো, তারা এক কলেজের মানে নেম প্লেট এনে আরেকজন পায়ের নিচে রেখে তারপরে ওই ইয়ে করতেছে, ফটো সেশন করতেছে, এটাকে বলে স্বাধীনতা? এই শিক্ষা আমরা বাচ্চাদেরকে দিব? আমাদের বাচ্চা সন্তানরা এই শিক্ষায় শিক্ষিত হবে আমরা এটা চাবো? কখনোই চাবো না। কারণ আমি ব্যক্তিগতভাবে চাবো না। কারণ শুধু লেখাপড়া জানলেই মানুষ শিক্ষায় শিক্ষিত হয় না, ভালো মানুষ হতে হয় যদি শিক্ষায় শিক্ষিত হতে হয়। তো ওই ধরনের শিক্ষার জন্য আমি মনে করি যে এখন আমি বাচ্চাকে পাঠাবো যে দুই দিকেই সক্রিয় থাকি। একটা হচ্ছে সে কি করতেছে সেদিকে, আরেকটা যে আমার বাচ্চা সেফ আছে কিনা সেটাও।
আর আচ্ছা, বাজারের কথা সর্বশেষ আপনাকে কাছে পারবেন আক্তার একটি প্রশ্ন, জুই, একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই। আহ, আপনি আপনার পরিবারের আহ, ভরণ পোষণ বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার সামগ্রী এগুলোর কি আপনি হিমশিম খাচ্ছেন, বা আপনি আহ, বাজার সদাই করতে আপনার পরিবার চালাতে এখন কি আপনাকে কষ্ট করতে হচ্ছে, না আপনি আগের মতোই আছেন? এই কথা যদি বলতে হয় তাহলে অত্যন্ত লজ্জা থেকেই বলতে হয় যে সত্যিকার অর্থে আমরা যারা মিডল ক্লাসের মানুষ আছি তারা পারি না কখনো, মানে একদম নিচে নেমে যেতে, আবার পারি না উচ্চ পর্যায়ে চলতে। তো মাঝখানে থেকে আমরা সত্যিকার অর্থে মানে এত এত কষ্টে জীবনযাপন করতে হয় যেটা অন্য কেউ বুঝবে না। কারণ যে মনে করেন আহ, দরিদ্র, সে একজনের কাছে হাত পেতে হয়তো কিছু মানে চাইতে পারে, কিন্তু আমরা কিন্তু এটা পারি না। আর তাছাড়া আগে আমরা বাচ্চাদেরকে যে ধরনের খাবার দিতে পারতাম এখন কিন্তু সেই ধরনের খাবার দিতে পারি না। নিজেরা যেভাবে ভালো মানে চলতে পারতাম সচ্ছল ভাবে, কিন্তু এখন আমরা সেটা চলতে পারি না। আগে হয়তো 1000-1500 টাকা দৈনিক ইনকাম হতো আমাদের, মানে দোকান আছে দোকান থেকে, সেখানে এখন আমাদের 300-400-500 টাকা হইতে অনেক কষ্ট হয়ে যায়। তাহলে আমরা এইভাবে চলতে থাকলে আমরা সামনে কিভাবে চলবো? ধন্যবাদ পারভিন আক্তার জি, আপনার কাছে আবার আসবো। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আসলে আম, আপনি এখন আপনার পরিবার নিয়ে, আপনার বাচ্চাদেরকে নিয়ে শঙ্কিত এবং আপনি কষ্টে জীবনযাপন করছেন। তা আশা করি আমরা এই অবস্থা থেকে শীঘ্রই উত্তরণ করতে পারবো। আমরা একটু যদি আমাদের এর সাথে একজন আছেন, আম, পান্না সাহেব, উনি রিক্সা চালক। পান্না সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি পান্না সাহেব, আপনি কেমন আছেন পান্না সাহেব? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভালো তো বলতে হয় আল্লাহর রহমতে, হ্যাঁ শারীরিক ভাবে ভালো আছি। পান্না সাহেব, আপনি এই আহ, গত আপনি যদি একটু বলেন আপনার অভিজ্ঞতা, বর্তমানে আপনি কি বাজার সদাই আহ, ঠিক মতো করতে পারতেছেন? আপনার পরিবার নিয়ে হিমশিম খাচ্ছেন? আপনার পরিবার নিয়ে কি কষ্ট হচ্ছে? কেমন আছেন আপনি? বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আহ, দাম যেভাবে বেড়েছে, আপনি কি এফোর্ড করতে পারছেন? আপনি কি কিনতে পারছেন এগুলো? আসলে আমাদের চলতে খুব কষ্টই হইতেছে, প্রত্যেকটা জিনিসের তো দাম বাড়তি। দেখেন আলুর কেজি 100 টাকা, এরকম প্রত্যেকটা জিনিসই। প্রত্যেকটা ডিম ছিল কদিন আগে 70 টাকা, হয়তো এখন 50-60 টাকায় নামছে। আমাদের আসলে চলতে কষ্টই হতেছে। যেরকম গ্যারেজে মনে করেন রিক্সা ড্রাইভার রিক্সা চালা আসতেছে, তাদের ইনকাম নাই। রাস্তায় গেলে আগে যে 3 মাস বা 4 মাস আগে যে ইনকামটা ছিল, এখন তো মানুষের চলাফেরাই খুব কষ্ট। রিক্সায় মানুষ এখন আসলে খুব কম ওঠে। রিক্সায় মানুষ কম ওঠে। তারপরে ঢাকা সিটির ভিতরে এখন অটো রিক্সাগুলো আবার চালু করে দিছে। অটো রিক্সাগুলো তো আগে এরকম সিটির ভিতরে চলতো না। আর এখন মনে করেন যে আমাদের পার রিক্সার মালিকরা মনে করেন না খুব কষ্টে আছে, আসলে আমরাও আসলে অনেক কষ্টে আছি। আচ্ছা, আপনার সাহেব, আপনি কি এটা বলতে চাচ্ছেন যে আপনার আওয়ামী লীগ সরকার আমলে আপনাদের আয় রোজগার ভালো ছিল, জিনিসপত্র কিনতে পারতেন, বাট এখন পারছেন না? হ্যাঁ, আসলে ওই সময়টা কি ছিল, মানুষ টাকা পয়সা দেখা গেছে লড়াচড়া করছে, মানুষ রিক্সায় উঠছে, চলছে, ফিরছে, মানুষের মনের ভিতরে ভালো কিছু ছিল। এখন আসলে ওরকম কিছু মানুষের ভিতরে নাই, এরকমই আর কি। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয়, যদি আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ। আপনি কি আপনার জীবন নিয়ে বা আপনার ভবিষ্যৎ নিয়ে, আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত, চিন্তিত? হ্যাঁ, এখন আমরা চিন্তিত আমরা এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কারণ এখন আমাদের সামান্য ইনকাম, ওই জিনিসটাও অনেক, মনে করেন 40% ইমান নাই, 60% আছে। এখন যে বর্তমান যে আমরা ইনকাম করি, এটা রিক্সা চালালে 1000-1200 টাকা ইনকাম করতে, এখন মনে করেন 300-400 টাকা 500 টাকা কামাই করতে কষ্ট। এখন ভাত তার মানে আপনি খাওয়াটাই বলতে আমাদের খুব চাচ্ছেন কষ্ট। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের আয় রোজগার অর্ধেকে নেমে এসেছে? হ্যাঁ, অর্ধেকে নেমে এসেছে আমাদের ইনকাম, এখন অর্ধেকে নেমে। তারপরে মনে করেন রিক্সার যে মালপাতির দাম বেড়ে গেছে। একটা টায়ার ছিল 520 টাকা, এখন হচ্ছে 750 টাকা। তার মানে হচ্ছে একদিকে আপনাদের আয় কমেছে, অন্যদিকে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। মানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সব দিক মিলে আপনারা হিমশিম খাচ্ছেন। হ্যাঁ, হিমশিম খাচ্ছি, আমরা কষ্টে আছি, এখন আমরা কষ্টে আছি। যে আপনার পরিবারে কয়জন সদস্য আপনার? আমার পরিবারে হলো 5 জন সদস্য, ছিলাম 7 জন সদস্য। আমার 4টে ছেলে মেয়ে বিয়ে শাদী হয়ে গেছে, না একটা মেয়ে আছে। এই একটা মেয়ে আর আমরা বুড়িয়ে বুড়ি 2 জন। এখন আমাদের এই 3 জনই চলতে কষ্ট হইতেছে। এই তিনজনের পরিবারে আপনি খুব কষ্ট করছেন হ্যাঁ, বর্তমানে কষ্ট আয় কষ্ট রোজগার কম। কষ্ট হইতেছে। খাওয়া দাওয়া কোন রকম বাঁচতেছি, মাস শেষ হলে তো ঘর ভাড়াটা দিতে আমাদের অনেক কষ্ট হইতেছে। অনেক কষ্ট হচ্ছে। জি আম, জি। আহ, আপনি ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি যে আপনার পরিবার নিয়ে আপনারা যেন আম ভালো থাকতে পারেন। আপনার কাছে জাস্ট একটা প্রশ্ন করতে চাই। আপনি কি হ্যাঁ। মনে করেন যে যে সরকার প্রধান হিসাবে শেখ হাসিনা আপনাদের জন্য আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে দাঁড়িয়েছে, আপনাদের জন্য কাজ করত বা আপনাদের জীবন জীবিকার জন্য কাজ করেছে। আর এখন আপনারা সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না। আপনি কি এরকম মনে করছেন? আমরা তো আসলে খাইতে খাওয়া মানুষ, তারপরে মনে করেন আমি তো একসময় আমার তো বয়স হয়েছে, আমি তো একটা বয়স্ক ভাতা টাতা পাইতাম আগে, এখন তো জিনিসটা আসলে পাই না। যে টাকাটা আমার আসলে একটু হেল্প হইতো, আমরা তো কোনো আপ রাজনীতি করি না, গরিব মানুষ কাজ করে ভাত খাই। তো ওই যে আমি যে 1700-1800 টাকা 3 মাস পর পর পাইতাম, এই জিনিসটা আমার জন্য একটু অনেক হেল্প হইতো আর কি। তার মানে আপনাদের যে বয়স্ক ভাতাটা ছিল, আপনারা যে শেখ হাসিনা আমলে যে ভাতাটা পেতেন আওয়ামী লীগ জি জি সরকারে, ওই ভাতাটা জি বন্ধ জি হয়ে গেছে। হ্যাঁ, জি জি ওই ভাতার এখন বন্ধ হয়ে গেছে, এখন আর পাই না আমরা এটা। তাহলে তো আপনাদের অনেক কষ্ট হচ্ছে জীবন চালাতে, সংসার জি চালাতে। জি জি আমাদের চলতে অনেক কষ্ট হচ্ছে। আহ খুবই দুঃখিত পান্না সাহেব এই কথাটা আপনার কাছ থেকে শুনে যে আপনাদের বয়স্ক ভাতাগুলো বন্ধ হয়ে গিয়েছে। যে আশা আসলে আমরা করি তো এই কথাগুলি কারো কাছে বলার মতন সুযোগ পাই না, আমাদের তো কেউ প্রশ্ন করে না। আসলে আমরা ভিতরে ভিতরে জিনিসগুলি অনুতপ্ত হই আর কি। যে না, আপনার কথা জি শুনে জি মনে হচ্ছে যে আপনি হ্যাঁ আপনার বয়স্ক হ্যাঁ ভাতাটা আপনি পাইলে আপনার সংসারটা ভালো চলতো। আপনি হ্যাঁ স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে ভালো থাকতে পারতেন। এটা বন্ধ হয়ে থাকতে যাওয়ার পারতাম। কারণে আপনি অনেক হ্যাঁ কষ্টে আছেন, সেটা জি আমরা জি বুঝতে জি পেরেছি। জি সো ধন্যবাদ পান্না সাহেব। আপনার কাছে যদি আপনি থাকেন তাহলে আপনার কাছে আবারও আসবো। আর আরো কিছু জানতে চাবো। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু শুনবো আমাদের সাথে না একজন না আমি ক্ষুদ্র চলে যাই, আমি আমি বিদায় নেই, আমার কাজ আছে, জায়গায় আমি কাজ করতে হবো। ওকে, থ্যাংক ইউ পান্না সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম পান্না সাহেব, থ্যাংক ওয়ালাইকুম ইউ। আসসালাম। জি জি স্যার, থ্যাংক ইউ। আমাদের সাথে একজন যুক্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী, জনাব মাসুদ রানা। মাসুদ রানা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি ভাইয়া। মাসুদ রানা সাহেব, আপনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আপনি কেমন আছেন? আপনার ব্যবসা এখন কেমন চলছে? ধন্যবাদ ভাইয়া আমাকে এই অনুষ্ঠানে আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে উপস্থিত সবাই সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আমাদের ব্যবসা বলতে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী। আমাদের পুঁজিবাটটাও খুব কম, আমাদের পরিসরও খুব কম। আমরা সারা বাংলাদেশের কি অবস্থা সেটার চিন্তা আমরা আগে করতে হয় নাই, এখন দেখতে হচ্ছে। আমরা আমাদের ব্যবসার এরকম মানে এমন নিচের পর্যায়ে ব্যবসা বেচাকিনি আসছে আমাদের, আমাদের নিজেদের দোকানই চালাতে পারছি না, আমাদের প্রতিষ্ঠানই চালাতে পারতেছি না। কখন আমরা থেকে ক্ষুদ্র এটা শুরু কখন থেকে এটা শুরু হয়েছে? আসলে ওইটা আগস্ট মাস থেকেই শুরু হয়েছে। আগস্ট মাস জুলাইয়ের শেষের থেকে আগস্ট মাস থেকে শুরু হয়েছে, যখন যে আন্দোলন শুরু হয়ে গেল, চরম ভাবে মানুষের মুভমেন্ট কমে গেল। তো কমতে 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 বর্তমান পর্যায়ে আসছে মানুষের মুভমেন্ট নাই, শহরগুলোতে মানুষ আসছে না। শহরগুলোতে মানুষ না আসছে না, আমাদের কাস্টমার গুলো সবাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমাদের উচ্চবিত্ত কোনো কাস্টমার নাই। নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যারা কাস্টমার আছে, তারা নিজেদের আহ রুটি রুজি যা যা হয় তা দিয়ে তাদের দৈনন্দিন খাবার কিনতেই তাদের কষ্ট হয়ে যায়, তারা আমার প্রোডাক্ট কিনবে কিভাবে? আমি একজন হস্তশিল্প ব্যবসায়ী। তো হস্তশিল্পের যে আমাদের কাঁচামাল আছে, এই কাপড় আছে, সুতা আছে, ফ্যাব্রিক্স আছে, এই জিনিসগুলো আমাদের দামও বেড়ে গেছে। দাম বেড়ে যাওয়ার ফলে আমরা কেমন আছি? দাম বেড়ে যাওয়ার ফলে যে আমি বেশি দামে বিক্রি করব, কাস্টমার তো নাই। আমার এখন কি করতে হচ্ছে? কম দামে বিক্রি করতে হচ্ছে। আমার উৎপাদন খরচ যা, আমি হয়তো আগে 50 টাকা প্রতি পার পিস আমি ইনকাম করতাম, সেটাকে আমার 20 টাকা লাভে হলেও বা সমান সমান হলেও আমাকে ছেড়ে দিতে হচ্ছে। কারণ কি জানেন? আমরা তো এই সমিতি থেকে কিস্তি নিয়েছি, লোন নিয়েছি, ক্ষুদ্র ঋণ নিয়েছি। এই ঋণগুলো সপ্তাহে সপ্তাহে আমাদের পে করতে হয়। আমার যখন সপ্তাহে আমার ঋণের কিস্তির ডেট আসে, সেদিন কিন্তু আমার মাথা ঠিক থাকে না। সেদিন আমার 1300 টাকার থ্রি পিস আমি 1200 টাকাও দিয়ে দিই। 1500 টাকার একটা থ্রি পিস আমি আমি 100 টাকা কমেও দিয়ে দিই। আর মূল আমাদের মূল বিজনেসটা ছিল ঢাকা ভিত্তিক, চিটাগং এবং সিলেট ভিত্তিক কিছু আমাদের পাইকার ছিল, যারা মানে বেশি করে যারা মাল কিনে আমাদের কাছ থেকে। এই পাইকার গুলো আমাদের কাছে আসছে না। আসছে না মানে তারা কারণ কি কেন আসছে না? তারা তাদের কাছে ফোনে যে যেমন কথা হয়, তাদেরও বেচা কিনি নাই।
তাদেরও কাস্টমার নাই, তারা যে আমার কাছে মাল মাল নিয়ে তারা যে বিক্রি করবে তাদেরও কাস্টমার কম। এমনকি তারা একটু ভয়ে আতঙ্কেও আছে, আমার মতো অনেকে আতঙ্কে আছে। আমি একটা প্রোডাক্ট কিনবো, আমি স্টক করব, বা আমার আমার উৎপাদন খরচের সাথে বিক্রি যখন আমার সামঞ্জস্য না থাকবে, তখন তো আমার এই যে এই কিস্তিগুলো আটকা যায়। এই কিস্তিগুলো আটকায় গেলে তো সেটা আবার মনে করেন যে আমার ব্যবসার চিন্তাবাদ আমার অন্য দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে আমার এইগুলো শোধ করতে হয়। কিস্তি কেউ মাফ করে না ভাই, কিস্তি 1 সেকেন্ডের জন্য মাফ করে না, সে একদিন মানে না, সে সেই আচ্ছা, কিস্তি নিয়েই তারপরে যায়। মাসুদ রানা সাহেব, একটু যদি আপনি আমাকে বলতেন, আপনি কি মনে করেন এই যে মানুষ আতঙ্কিত বা শঙ্কিত, এটার কারণ কি? কি কারণে মানুষ এখন আতঙ্কিত শঙ্কিত? মানুষ আসলে আতঙ্কিত শঙ্কিত, মানুষ কিন্তু এরকম পরিস্থিতি দেখে নাই কখনো। দেশের যে একটা জুলাই আগস্টে যে একটা অরাজকতা, যে একটা দাঙ্গা হাঙ্গামা, পুলিশ মেরে ঝুলায় রাখা, মানুষ কিন্তু এটা কখনো আশা করে নাই, মানুষ কখনো দেখে নাই পুলিশকে মেরে মারা হচ্ছে। সেই ধন্যবাদ ব্যবস্থাটাও আমাদের নাই। জি জি, ধন্যবাদ মাসুদ রানা সাহেব। আপনার নেটওয়ার্কটি মনে হয় যে একটু সংযোগে একটু বিচ্ছিন্ন, সংযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছে বা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। সো আমরা আমাদের সর্বশেষ আম, আলোচক, আমাদের সংস্কৃতি কর্মী লিসা কালামের কাছে একটু জানতে চাই। লিসা কালাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনি লিসা কালাম, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য, আমাদের এখানে আসার জন্য আপনাদেরকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লিসা কামাল, আমি যতটুকু জানি যে আপনি একজন সংস্কৃতি কর্মী। তো আপনি কেমন আছেন? বাংলাদেশ কেমন আছে? আমি কেমন আছি? আহ সারাদিন ভাই, আমার দেশ যখন ভালো নাই আমি কিভাবে ভালো থাকবো? এবং আপনি যে বললেন আমরা সংস্কৃতি কর্মী এবং আমি গান করি, আপনি যখন আমাকে গলা চেপে ধরে রাখবেন, আমাকে গাইতে দেবেন না, তখন একজন সংস্কৃতি কর্মী কেমন থাকতে পারে? আর বাংলাদেশের কথা বললেন, আমরা আসলে কেউই ভালো নেই, বাংলাদেশ ভালো নাই। বাংলাদেশ তখনই ভালো থাকতো যখন আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, আমরা ছোটবেলা থেকে যে স্বাধীনতায় বিশ্বাসী, আমরা বঙ্গবন্ধুর ভাষণ শুনে বড় হয়েছি, আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনে বড় হয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি যখন এই ডিসেম্বরে রাস্তায় রাস্তায় সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনি না, এবং যখন আমাকে গাইতে দেয়া হয় না, কারণ অগস্টের পর থেকে 5 তারিখের পর থেকে যখন প্রত্যেকটা সেক্টরে আপনার বাংলাদেশ টেলিভিশন, রেডিও বাংলাদেশ, আপনার প্রতিটা চ্যানেল, প্রতিটা সেক্টরে যখন আপনি একজন আর্টিস্টকে ব্ল্যাক লিস্টেড করে ফেলবেন, তখন সেই শিল্পীর আসলে এটা মৃত্যুর সামিল। আমার মনে হয় যে বেঁচে আছি এটাও বলবো না, মরেই বেঁচে আছি। তাহলে আপনি কি আপনার সংস্কৃতি যে চর্চা সেটা করতে পারছেন না স্বাধীনভাবে, তাই বলছেন? আহ স্বাধীনতা কই সালাদিন ভাই, আপনি বলেন স্বাধীনতা কোথায়? এখন আমি আপনাকে একটা বলি যে 1990 সাল থেকে একটা গান আছে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। এই গানটার মূল শিল্পী কিন্তু আমি। এখনকার জেনারেশন এই ঘটনাটা জানে না। আপনার কি মনে হয় যে এই গানটি আমি এখন রাস্তায় চিৎকার করে গাইতে পারবো? আমি কি এখন রাস্তায় চিৎকার করে বলতে পারবো যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি? বা বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়া একটা অপরাধ। এর পরেও মানে কিভাবে স্বাধীন বলেন? আমরা তো স্বাধীন না আসলে। বললাম না যে একজন শিল্পীকে যখন আপনি গলা টিপে ধরে রাখবেন, গান গাইতে দিবেন না, স্বাধীনভাবে কথা বলতে পারবে না, আমি মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করতে পারছি না, আমি অসম্মানিত হতে দেখছি, আমার বঙ্গবন্ধুকে অসম্মানিত হতে দেখছি, আমার মুক্তিযোদ্ধা বাবাদেরকে অসম্মানিত হতে দেখছি, আসলে এরপরে কিভাবে বলবো যে আমি স্বাধীন? এই ডিসেম্বরে যখন বলা হয় যে এই ডিসেম্বরে কাওয়ালি গান বাজানো হবে, যেখানে আমরা বড় হয়েছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দেশের গান শুনে শুনে,
এখন আমাদেরকে কাওয়ালি গান শুনতে হবে, এটা কি বাংলাদেশের সংস্কৃতি? এটা তো বাংলাদেশের সংস্কৃতি না। আমরা তো স্বাধীন না সালাউদ্দিন ভাই, আমরা মোটেও স্বাধীন না। এবং আসলে আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে বলতে চাই যে বঙ্গবন্ধুর প্রতি যে অসম্মান, আমরা আসলে আমি বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাই, আমরা পুরো জাতি বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাই যে সেই অসম্মান ডিজার্ভ করে না। আমরা মানে আমার আসলে কিছু বলার নাই। আহ, আসলে ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আহ লিসা কালাম, আপনি একটু আবেগ আপ্লুত হয়ে গেছেন। আমরা আপনার কষ্টটা আসলে অনুভব করতে পেরেছি, যে আসলে অনুভব করতে পারি যে আসলে এই বাংলাদেশ আপনারা চাননি। এই বাংলাদেশে আসলে আপনারা আপনাদের যে মুক্ত চিন্তা সংস্কৃতি চর্চা সেটা আপনারা করতে পারছেন না। আহ যে আপ- শিল্পী মানে ব্ল্যাক লিস্টেড হয়ে যায়, এই যে পট পরিবর্তন হলে যে ব্ল্যাক লিস্টেড করা, তা কালো তালিকাভুক্ত করা, একজন শিল্পীর প্রতি কেন এই আহ, মানে আঘাতটা করা হয়? কেন শিল্পীদের প্রতি এই আঘাতটা করা হয়? মানে আমার প্রশ্নটা এটা যে শিল্পীরা তো স্বাধীন, একজন শিল্পীকে কেন আপনি গলা রোধ করে রাখবেন? একজন শিল্পী কেন স্বাধীনভাবে বাঁচতে পারবে না? জি, না, জি, ধন্যবাদ। ধন্যবাদ লিসা কালাম আপু, আপনি আসলে আপনার কষ্টটা আমরা বুঝতে পেরেছি। আমাদের অনেকেরই, আপনার মতো অনেকেরই এই কষ্ট। সো আপনি কি মনে করেন যে এই বাংলাদেশ নিয়ে আপনি শঙ্কিত? ডেফিনেটলি। কারণ ওই যে বললাম যে আমাদের বাংলাদেশটা তো আসলে 71 সালে গড়া, এবং আমরা তো ওই ভিত্তির উপরই দাঁড়িয়ে আছি। এখন যখন ওই যে বললাম যে আমরা তাকিয়ে তাকিয়ে দেখি যে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে, আমরা শিক্ষকদের সম্মান দিতে পারছি না, আমরা বড়দেরকে সম্মান দিতে পারছি না, স্কুল কলেজে মারামারি, আমি আমার সন্তানদের নিয়ে শঙ্কিত থাকি। আমরা সংস্কৃতি কর্মীরা মানে স্বাধীন ভাবে কথা বলতে পারছি না, গান গাইতে পারছি না, থিয়েটার করতে পারছি না। ডেফিনেটলি বাংলাদেশ নিয়ে আমি শঙ্কিত। আহ, আমরা আমরা ধন্যবাদ আপনাকে লিসা কালাম। আপনার কথা, আপনার কষ্টের কথা আবারও শুনবো। আহ, আমরা একটু আবার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, স্টুডেন্ট ফাতেমাতুজ জোহরের কাছে আমরা একটু আবার যাব। ফাতেমাতুজ জোহরা, আহ ধন্যবাদ আপনাকে, আরো একবার আপনাকে স্বাগতম। ফাতেমাতুজ জোহরা, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, ফাতেমাতুজ জোহরা, আহ আপনার কাছে, আপনি তো এর প্রথমবার আপনি অনেকগুলো কথা বলেছেন, আপনার কনসার্নের কথা বলেছেন। সো আমরা একটা বিষয় জানতে চাই একজন স্টুডেন্ট হিসাবে, যে আপনার পরিবার কেমন আছে? আপনি কি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন? জি, দেখুন, আমি আসলে খুব আর্লি এজ থেকে ঘরের বাইরে থাকি। পড়াশোনার কারণে আসলে আমি বাড়ি থাকি না, বাড়ি থেকে দূরে থাকি, ঢাকায় থাকি। তো আগে যেটা হতো, আমার বাবা মা কখনো আমাকে নিয়ে চিন্তিত হতো না যে ক্যাম্পাস পরিস্থিতি কেমন, কিভাবে আছি। যেহেতু আমাদের আসলে কোনো নিরাপত্তা ইস্যু ছিল না, সেক্ষেত্রে এই প্রশ্নটি আসতো না। যেহেতু 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যেতে হচ্ছে, এবং প্রতিদিন নতুন নতুন ইস্যু ক্রিয়েট হচ্ছে, সেক্ষেত্রে আমার বাবা মা আমাকে নিয়ে খুব চিন্তিত যে আমি আসলে এইভাবে এখানে কিভাবে সার্ভাইভ করছি, আদৌ আজকের পরে আগামীকালকে সকালটা আমার ভালো কাটবে কিনা, এটা নিয়ে তারা চিন্তিত। ফাতেমাতুজ জোহরা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, যে আমরা কিছুদিন আগে একটা জিনিস দেখেছি যে আহ, পরীক্ষার হলে রাজশাহীতে একজন ছাত্রীকে পিটিয়ে পুলিশে দেওয়া হয়েছে। সো আপনি একজন ছাত্রী হিসাবে আপনি এটাকে কিভাবে দেখছেন, এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে? জি, ভিডিও ক্লিপটি আমি নিজেও দেখেছি, এবং এটি দেখবার পরে আমার অনুভূতি যেটি ছিল সেটি হচ্ছে আমি খুবই বাকরুদ্ধ হয়েছি এবং অবাক হয়েছি যে 2024-এ এসে আমার যে সরকারটি আমরা আসলে আশা করেছিলাম যে নারী বান্ধব, আমরা যে জুলাই আন্দোলনের কথা বলি, জুলাই আন্দোলনে মূলত মেয়েরাই কিন্তু সামনের সারিতে ছিল, এবং এই নারীরাই কিন্তু আন্দোলনটিকে চাঙ্গা রেখেছিল, এবং এই আন্দোলনটি অনেক বড় পরিসরে করবার জন্য আহ সাথে ছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যদি বলি যে একটি ছাত্রের একটি রাজনৈতিক পরিচয় দিয়ে তাকে তার
প্রতিষ্ঠানে এভাবে আহত করা, এবং যেহেতু সে একজন নারী শিক্ষার্থী, এটি খুবই সেন্সিটিভ ব্যাপার। আমি দেখেছি তাকে কিছু পুরুষ ছিল, কিছু নারীও ছিল, তারা তাকে মারধর করেছে, যেটি একেবারে ন্যাক্কারজনক ঘটনা। 2024-এ এসে এরকম বাংলাদেশে আমি আশা করি না যে এই বাংলাদেশে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমার কোনো ডকুমেন্টস তুলতে গেলে আমাকে মেরে রক্তাক্ত করে পিটিয়ে ফেলে রাখবে, এবং অন্য বা কোনো নারীকে দেখবো যে তাকে মেরে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে শুধুমাত্র সে কোনো একটা রাজনৈতিক গোষ্ঠীর সমর্থক বলে। এটি কোনোভাবে মেনে নেওয়ার মতো না। একজন ছাত্রের প্রথম পরিচয় হচ্ছে সে ছাত্র। জি, ফাতেমাতুজ জোহরা, আপনার কাছে যে যে একটি বিষয় জানতে চাই যে বাংলাদেশে যখনই কোনো অন্যায় অবিচার হয় বা কোনো কিছুর বিরুদ্ধে যখন প্রতিবাদ হয়, তখন সেটা ছাত্ররা চমৎকার ভূমিকা রাখে, ছাত্ররা তার বিরুদ্ধে জেগে ওঠে, ছাত্ররা তার বিরুদ্ধে প্রতিবাদ করে। এই যে বাংলাদেশে যে অরাজক পরিস্থিতিগুলো হচ্ছে, ছাত্রীদেরকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না, পরীক্ষার হলে পিটানো হচ্ছে, এই ব্যাপারে আপনারা কি ভাবছেন? আপনারা কি কোনো আন্দোলন সংগ্রাম করতে চান, বা আপনারা ভবিষ্যতে এটাকে কিভাবে রুখে দিতে চান? বাংলাদেশ তো এভাবে চলতে পারে না। জি, আহ দেখুন, বাংলাদেশের প্রত্যেকটি যৌক্তিক ন্যায়সঙ্গত আন্দোলনে মূলত ছাত্ররাই থাকে, এবং ছাত্ররাই এই আন্দোলনকে সবসময় লিড দিয়ে সামনে এগিয়ে নিয়েছে। কিন্তু আপনি দেখুন, খুব রিসেন্টলি যে আমাদের ঢাকায় কিছু কলেজের ছাত্ররা যেভাবে ধ্বংসলীলায় মেতে উঠেছিল আমরা দেখেছি। 5ই আগস্টে গণভবনে, সংসদ ভবনে যে আক্রমণটি হয়েছে, ঠিক তেমনি করে বিভিন্ন কলেজেও তারা করেছে। আহ আমি না হয় মেনে নিলাম তর্কের খাতিরে যে সেটি একটি ফ্যাসিস্ট সরকার ছিল, এবং সেই গণ অভ্যুত্থানের জন্য আসলে এটি হয়েছিল। কিন্তু আমাকে কি এটা বলতে পারবেন যে এই যে বিভিন্ন কলেজের সাথে কলেজের যেই স্টুডেন্টদের মারামারি এবং তারা যে ধ্বংস তাণ্ডব করেছে, এটি আসলে কিসের জন্য? সেখানে কি কোনো গণ অভ্যুত্থান হয়েছে? মানে আমাদের শিক্ষা অঙ্গনেও কি গণ অভ্যুত্থানের প্রয়োজন? যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটি কি এভাবে করা উচিত ছিল? এবং বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এ- যদি আপনি বলেন এই আন্দোলনের কথা। সরি ফাতেমাতুজ জোহরা, আপনাকে ইন্টারাপ্ট করেছে। এই পরিস্থিতি, এই অরাজক পরিস্থিতি বর্তমানে যেটি বিরাজ করছে বাংলাদেশে, এখান থেকে উত্তরণের উপায় আপনি একজন ছাত্রী হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রী হিসেবে আপনার সাজেশন কি? কিভাবে উত্তরণ করা যেতে পারে এই অরাজক জি, পরিস্থিতি থেকে? যে আমি আসলে আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন চাই না। আমি যেটি মনে করি, আমাদের উচিত আমাদের প্রত্যেক ছাত্রকে তার নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়া এবং তার পড়ার টেবিলে ফিরে যাওয়া। কারণ আমার মনে হয় যে যারা স্কুল কলেজের শিক্ষার্থী আছেন, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, এবং যারা চাকরি প্রত্যাশী আছেন, তারা আসলে পড়াশোনার পরিবেশটি পাচ্ছেন না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে ফাতেমাতুজ জোহরা। আপনার কাছে সময় স্বল্পতার জন্য আর আমরা এখন একটু চলে যাব নুসরাত জাহান অপির কাছে। উনি একজন আইনজীবী। সো নুসরাত জাহান অপি, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? নুসরাত জাহান অপি, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, নুসরাত জাহান অপি এখানে নেই। আমরা একটু চলে যাব পারভিন আক্তার জুই। পারভিন আক্তার জুই, আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। জি। আপনি তো একজন গৃহিণী। আপনি যদি একটু বলতেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যে দাম, এগুলো যেভাবে যে হারে বেড়েছে, তো সেই জন্য কি আপনি আপনার পরিবার নিয়ে, ভবিষ্যৎ পরিবার নিয়ে কি আপনি শঙ্কিত যে আপনি কিভাবে আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, আমি অবশ্যই সংকীর্ণ, কারণ গতকালকে আমি, যদিও সব নিউজ আমাদের কোনো চ্যানেলে আসে না, আমরা অনলাইনে ইউটিউবে কিছু কিছু সংবাদ পাই, ওখান থেকে বলবো। গতকালকে দেখলাম আমি, এক কৃষকের ধান কেটে মাটি রেখে দিয়েছে, ওখানে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে সেই ধানগুলোকে পুড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু মানে গ্রাম বাংলার ঐতিহ্যে কিন্তু সারা জীবন দেখে এসেছি যে কৃষকরা কিন্তু ধান কেটে ওই মাঠে রেখে দেয়, ওখান থেকে মাড়াই করে শুকায়, তারপরে সে গোলায় তোলে। কিন্তু আমাদের বয়স, আমাদের ইতিহাসে আমি কখনো এরকম ঘটনা দেখিনি। সেই লোক চিৎকার পেরে কাঁদছে, তার কান্না শোনার কেউ নেই, কারণ সে কিস্তি তুলে তারপরে সে ওই মানে চাষাবাদ করেছিল। সেই কিস্তির টাকা সে কিভাবে শোধ করবে সেটা নিয়ে সে কান্না করতেছে। কিন্তু এটা যারা করছে তারা কি সত্যিকার অর্থেই চাচ্ছে যে আমাদের দেশে খাদ্য সংকট দেখা দেয়, খাদ্যের দাম বৃদ্ধি পাক বা অরাজকতার সৃষ্টি হোক দেশে?
আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলবো যে এখন মসজিদে মসজিদে যেভাবে করে আপনার মাইকিং করা হয়, হ্যাঁ, ওই এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে, এভাবে যাওয়া যাবে না, ওইভাবে করা যাবে না, এগুলি নিয়ে বিগত আমলের সরকার যদি আহ অনেক কিছু পারভিন করেছে। আক্তার, আপনাকে একটি যদি ব্যক্তিগত একটি প্রশ্ন করতে চাই, যদি মনে কিছু না করেন। আপনার ছেলে মেয়ে কয়জন, পরিবারে আপনার সদস্য কয়জন, সংখ্যা কতজন? আমার 2 ছেলে, আমরা হাজবেন্ড ওয়াইফ 2 জন আর 2টা ছেলে। ছেলে। আপনি কি আপনার সন্তানদের চাহিদা পূরণ করতে পারছেন? আপনি কি তাদেরকে 3 বেলায় ভালো আগের মতো খাবার দিতে পারছেন? তাদের যে চাহিদা, ভরণ পোষণ, এগুলো আহ দিতে পারছেন ঠিক মতো, না হ্যাঁ, আপনি অবশ্যই না, হিমশিম খাচ্ছেন? আগে যেভাবে পারতাম এখন তো তার প্রশ্নই ওঠে না। আমি একটু আগেই বলেছি যে ইনকাম যেটা বলে যে অর্ধেক না, অর্ধেকের চাইতেও নিচে নেমে এসেছে। গরিব দুঃখী অনেক মানুষ, যদি আপনি একটু রাস্তায় বের হন বা তাদের কাছ থেকে শুনেন, তখন শুনতে পারবেন যে কথাটা সত্য না মিথ্যা। তারা কিন্তু ভীষণ ভীষণ ভাবে কষ্ট করছে, ক্ষুধার্ত জীবনযাপন করছে। মানে একটু সহযোগিতার জন্য মানে অনেক আকুতি মিনতি করছে, কিন্তু এখন কিন্তু কেউ কারো সহযোগিতা করে না। আমি চিন্তা করি, আমি তাকে 5টা টাকা দিব, 10টা টাকা দেবো, এই 5টা টাকা আমার প্রয়োজন, আমার লাগবে, তাহলে আমি তাকে কিভাবে দিব? কিন্তু যখন আমি সচ্ছল চলছি, তখন আমি চিন্তা করেছি যে হ্যাঁ, এখন তো আমি সচ্ছল, আমি তাকে 5টা টাকা দিয়ে সাহায্য করি। কিন্তু এখন কিন্তু সেই সময় নেই। এখন আমাকেই আমার টানতে কষ্ট হয়ে যাচ্ছে, আমি আরেকজনকে কিভাবে সহযোগিতা করব? তো এই দিক থেকে বলবো যে অবশ্যই আমরা ভীষণ কষ্টে আছি। এবং বাচ্চাদের কথা পারভিন বলতে আক্তার জি, চাই আমি। আমরা খুবই দুঃখিত যে আপনার এই কষ্টের কথা শুনে। আমরা খুবই দুঃখিত। আহ, এই অবস্থার কারণটা কবে থেকে আপনাদের এই অবস্থাটা শুরু হয়েছে? আমরা যে ভেবেছিলাম 5 তারিখের আগে যে আমরা 30 টাকা কেজি চাল খাবো, 10 টাকা কেজি আলু খাবো, সব জিনিসের দাম কমবে। তো 5 তারিখের পর থেকে দেখলাম যে দাম যা ছিল তার 1.5 গুণ বেড়ে গেছে। 50 টাকা কেজি চাল থাকলে সেটা এখন 70 টাকা, 40 টাকা কেজি হলে এখন সেটা 60-70 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের ইনকাম সোর্স তো বাড়েনি, জিনিসের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, প্রয়োজনের তাগিদে আমাদের মানে খাবারের দিকটাই মানে চাপাই নিয়ে আসতে হয় যে না, একটু কম খেলে সমস্যা হবে না, কিন্তু আদারওয়াইজ অন্য সাইড গুলো কিন্তু আমরা কমাতে পারবো না। তো সেই দিক থেকে চিন্তা করলে দেখা যাচ্ছে সত্যিকার অর্থে মানে আমরা ভীষণ কষ্টে আছি। সেই 5 তারিখের পর থেকে আমরা যে মানে যার জন্য ভালো থাকার জন্য এত কিছু করলাম, সে ভালো থাকা তো এখন আমরা নেই। আমরা এখন নিজেরাই মায়েরা কান্না করি যে কেন আমাদের বাচ্চারা আন্দোলনে গিয়ে মানে এরকম একটা সিচুয়েশন আমাদের দেশের জন্য, জাতির জন্য। এখন মনে হচ্ছে যে সত্যি আমরা ভুল করেছিলাম, আমরা আগেই ভালো ছিলাম, এখন সেটাই মনে হয়। জাহান অপি, নুসরাত জাহান অপি, আপনি কি আছেন? আপনাকে আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি। আমরা একটু যাব জনাব মাসুদ রানার কাছে। মাসুদ রানা, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জনাব মাসুদ রানা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ। মাসুদ রানা, আপনার সাথে আহ, বলছিলাম আপনার ক্ষুদ্র ব্যবসা নিয়ে কথা বলছিলাম, যে আপনি কিভাবে কত কষ্ট করছেন, কিভাবে মানবতার জীবনযাপন করছেন 5 তারিখের পর থেকে। যদি আপনার আরেকটু শুনি যে বাংলাদেশে এই পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের আপনাদের ভবিষ্যৎ কি? আপনারা কি কি দেখেন আপনাদের ভবিষ্যতে? ভবিষ্যতের কথা চিন্তা করলে আমরা আরো মরসে যাই, আমরা আরো মানে হারিয়ে ফেলি। যে ভবিষ্যৎ, বর্তমান যে অবস্থা চলছে, দুর্ভিক্ষ কিভাবে হয়, দুর্ভিক্ষ ডেফিনেশন কি আমি জানি না। তো দুর্ভিক্ষের যে প্রথম স্টেজ, সেটা আমরা পার করছি কিন্তু। কারণ আমার ক্রেতা নাই, আমার কর্মী আছে। আমার এই প্রোডাক্ট গুলো তৈরি করতে আমার মিনিমাম 50-60 জন কর্মী আছে। এই কর্মীদেরকে আমি কাজ না দিলে এই কর্মীরা না খেয়ে আছে। এই কর্মীরা বাড়িতে হতদরিদ্র ফ্যামিলির, বেশিরভাগই মহিলা। তারা, তাদের যখন হাহাকার থাকে, তখন কিন্তু আমার এই ব্যবসায় আর আমার ব্যবসা থাকে না। কারণ আমি কর্মী দিয়ে আমার ব্যবসা, ক্রেতা দিয়ে আমার ব্যবসা, ক্রেতারা এখন আসছে না। তাহলে
মাঝখানে যে আমরা আমরা আমার 40-50 জন কর্মী, আমার ফ্যামিলি, এরা কিন্তু আগের মতো আমি মাছ মাংস চাল ডাল তেল যেভাবে মার্কেটে যা দরকার আমার এখন কেনা সম্ভব হচ্ছে না, আমি তার অর্ধেকে নেমে আসছি। যেমন আমার কর্মীর কথা বলি, সে 1 মাস 1.5 মাসের ভিতরে কোনো মাছ মাংস কিনতে পারে নাই। তার আগে আমি একটু বিল টিল দিতাম, সে আমাকে বলে কিছু দেন বাচ্চাদের জন্য, আমি একটু আমিষ খাওয়াই, তাদেরও তার ছোট মানে হচ্ছে বাচ্চা আছে। মাসুদ রানা, আপনি বাংলাদেশে দুর্ভিক্ষের আশঙ্কা করছেন? দুর্ভিক্ষ অলরেডি আমি বলছি যে দুর্ভিক্ষের প্রথম স্টেজ চলছে, দ্বিতীয় স্টেজ দুর্ভিক্ষটা যখন আসবো সেটা আরো ভয়াবহ ভয়াবহ হবে। তৃতীয় স্টেজে দুর্ভিক্ষ সেটা তো আপনারা 74-এ দেখেছেন বা আমরা ইতিহাস জানেছি, আর তখন আমরা তো হয়তো সেরকম বয়স হয়নি, কিন্তু ইতিহাসটা আমরা জানি। 74-এর দুর্ভিক্ষের স্টেজটা 3rd স্টেজে ছিল, আর আমরা ফার্স্ট স্টেজে অলরেডি রান করছি। তো খুবই দুঃখজনক আহ মাসুদ রানা, যে আপনি আসলে আমাদের দেশটাকে নিয়ে আপনি এত চিন্তিত এবং দুর্ভিক্ষের দিকে যাচ্ছে কিনা সেই ব্যাপারে আপনি চিন্তিত। আহ আপনি কিভাবে উত্তরণের, আপনি কি মনে করেন যে উত্তরণের আমাদের এই দুর্ভিক্ষের হাত থেকে দেশটাকে রক্ষা করার কোনো, বা এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো আপনার কাছে কোনো সাজেশন আছে? এখন আসলেও সাজেশন দেওয়ার মতো বড় এই কিছু আমি না যে আমার সাজেশন সবাই শুনবে। তারপরেও আমার নিজে চলার জন্য, আমাদের সামাজিক অবস্থান ঠিক রাখার জন্য আমরা সবাই নিজেদের চিন্তা করতে হবে যে আসলেও আমরা ভালো থাকবো। আমাদের সমাজে আমার আশেপাশের লোকজন ভালো না থাকলে আমার ভালো থাকার কোনো মানে নাই, বা আমি ভালো থাকতেও পারবো না, এটা অকল্পনীয় ব্যাপার। সবাই যেন ভালো থাকতে পারে, আমাদের আশেপাশে, আমার সারা দেশ নিয়ে চিন্তা করার সময় নাই। আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী আছে, আমার ক্ষুদ্র ব্যবসায়ী ভাইয়েরা যদি ভালো থাকে, আমার কর্মী বাহিনী যারা আছে, আমাদের কর্মী যারা আমার কাজ করে দেয়, তাদেরকে আমি একটা হয়তো স্যালারি দেই, সেই কর্মীরা যাতে ভালো থাকে, তাহলেই আমি কিন্তু আমি এটা। মাসুদ রানা, আমি আসলে একটি ইন্টারেস্টিং প্রশ্ন আমার স্মরণ হয়েছে, আমি আপনাকে ইন্টারেস্টিং, আমাদের বর্তমানে যে উনি যেভাবে ক্ষমতা থাক, বাট উনি তো ক্ষমতা আছেন, উনি দেশে এখন দায়িত্বে আছেন। তো উনি তো ক্ষুদ্র ঋণের, ওনাকে বলা হয় উনি এই জন্য নোবেল পুরস্কারও পেয়েছেন। তো আপনাদেরকে কি উনি কোনো সহযোগিতা করছেন না? ভাই, এই ক্ষুদ্র ঋণের ফাঁদে পা দিয়ে আমাদের আজকে করুণ দশাটা সবচেয়ে বেশি। আমি না খেয়ে থাকলেও আমার এত টেনশন ছিল না। আমি যে প্রতি সপ্তাহে একটা কিস্তি দিব, কিস্তির যে টাকাটা আমার 5,000 টাকা নাই, সেই কিস্তিওয়ালা এসে যে আমার দোকানে বসে থাকবে, দোকানে না পেলে আমার বাসায় বসে থাকবে, সন্ধ্যা লাগে যাবে, রাত 8টা বেজে যাবে, সে যাবে না টাকা না নিয়ে। আমি সেই যে মানে টেনশনটাই আমার বেশি। আমি এই কিস্তির যদিও দেয়, আমি এই কিস্তি আর জীবনে নেব না। কারণ আমার যে অবস্থা, যদি সে এই অবস্থা না পড়লে কেউ বুঝবে না যে বাসায় এসে তারা বসে রাত 8টা পর্যন্ত বসে থেকে কিস্তি নিয়ে যাবে, এটা একটা কথা হইলো। ধন্যবাদ, ধন্যবাদ মাসুদ রানা আপনাকে, আপনি আমাদের সকাল সময় দেওয়ার জন্য, সময় স্বল্পতার জন্য। আজকের মতো আপনাকে আমরা একটু নুসরাত জাহানপীর কাছে কথা শুনবো। ধন্যবাদ আপনাকে। নুসরাত জাহানপী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ব্রাদার, শুনতে পাচ্ছি। আমি একটু নেটের বাইরে চলে গিয়েছিলাম, এই জন্য সরি। জি জি। নুসরাত জাহানপী, আপনার কাছ থেকে আপনার পেশাগত জীবনের কথাগুলো শুনছিলাম, যে আমরা নুসরাত জাহানপী আরেকটু আপনার কাছ থেকে শুনবো, যেহেতু আপনি একজন আইনজীবী, যে আপনার দেখলাম যে পত্র পত্রিকায় বিভিন্ন নিউজে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে জোর করে বাংলাদেশে সর্বোচ্চ আদালতে বিচারকদেরকে অপসারণ করেছেন। এটাকে আপনি কিভাবে দেখেন, এবং বাংলাদেশের ইতিহাসে আপনি কি কখনো এরকম আপনার পেশাগত জীবনে দেখেছেন? জি ধন্যবাদ। এটা স্বাধীনতার পরে যদি কোনো ন্যাক্কারজনক ঘটনা ঘটে থাকে বাংলাদেশে, তাহলে এই একটি ঘটনা ঘটেছে, তার মধ্যে এটি একটি অন্যতম। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যেহেতু আমি এই সেক্টরে কাজ করি, আমি একজন আইন অঙ্গনের মানুষ। তারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র। সেটা এই সরকার এসে যা করেছে সেটা অবশ্যই অবৈধভাবে। যে আমরা আজকে বৈষম্য, যেটাকে বৈষম্যের জন্য সবকিছু করা হয়েছে, তাহলে সেই সংস্কার কোথায় হলো? এটা তো সংস্কার হলো না, সেই বৈষম্য তো ভাই রয়েই গেল। আজকে দেখেন, এই যে ছাত্র নামের হাজার হাজার কিছু কর্মীরা, সন্ত্রাসীরা বিচারপতিদের বাসভবনে হামলা করে তাদেরকে সুপ্রিম কোর্ট আইনের অঙ্গনে তাদেরকে আসতে দেওয়া হয়নি, এবং অন্যায়ভাবে তাদেরকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। সেটি খুবই দুঃখজনক ঘটনা। সেই ক্ষেত্রে আপনি দেখেন, আমাদের অ্যাটর্নি জেনারেল
সহকারী অ্যাটর্নি জেনারেল, ডিএজি, এএজি তাদের প্রাপ্ত যে তাদের নিয়োগপ্রাপ্ত যে পদ আছে সেখান থেকে তাদেরকে একটি সুযোগ দেওয়া দরকার ছিল যে পদত্যাগ করার, সেই সুযোগটি কিন্তু এই সরকার দেয়নি। এই তার মানে সুযোগ তার মানে নুসরাত জাহান, আপনি বলতে চাচ্ছেন যে আপনার পেশাগত জীবনে আপনি এরকম কোন নজিরবিহীন সংক্ষেপে ঘটনা দেখেননি আমি যে আইনজীবীদেরকে জোর করে এটা করা হয়েছে। এটা আহ করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা সারা বাংলাদেশের মানুষ সহ বিশ্বের সমস্ত মানুষ দেখছে। আজকে আইন একটি স্বাধীন পেশা। আইনের জায়গা থেকে সকলের দরজা খোলা থাকা দরকার ছিল স্বাধীনতার, কিন্তু ওনারা সেটাকেও একটা গ্যাড়াকলে আবদ্ধ করেছেন। আহ, ধন্যবাদ নুসরাত জাহান আপনাকে। নুসরাত জাহান, আপনার কাছে সর্বশেষ আর আমরা সেখানে আমি এক- একটা প্রশ্ন এক- ভাইয়া উল্লেখ করতেই হয়, যেটা আমার ব্যক্তিগত একটা প্রশ্ন এবং দেশবাসী সকলের পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই। সেখানে দেখেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো এত বড় একটা হত্যাকাণ্ড বাংলাদেশের বুকে হয়েছে 2004 সালে, যেখানে আওয়ামী লীগের 23 জন নেতাকর্মী মারা গিয়েছে। এই রায় আমরা কিছুদিন আগে বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর সকল বাঙালিরা দেখেছেন। সেখানে 21,000 পৃষ্ঠার হত্যাকাণ্ডের একটা রায়, সেই রায় তারা একদিনে পড়া শেষ করলো এবং সেটাকে তারা শেষ করে দিল। এই রায়টা নিয়ে এটা এটা আমরা এটা আসলে নুসরাত জাহান অপি, এটা আসলে দুঃখজনক ব্যাপার। এটা নিয়ে আমরা হয়তো আরেকদিন আরেকটা আলোচনা করতে পারি। যে সময় স্বল্পতার জন্য আমি আপনার কাছে শুধু স্পেসিফিকলি আরেকটা প্রশ্ন করতে চাই, জানতে চাই আপনার কাছে একজন আইনজীবী হিসেবে, যে কোর্টে আসামিদের উপরে আমরা দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং পত্র পত্রিকায় যে কোর্টে আইনজীবীদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, তারপরে আসামিদের উপরে যেভাবে হামলা করা হয়েছে, ডিম ছুঁড়ে মারা হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশে কি এরকম ঘটনা, আপনি বিশৃঙ্খল ঘটনা আপনার খুবই পেশাগত খুবই জীবনে আর খুবই কখনো দেখেছেন? আমি পেশাগত জীবনে আমার জীবনে কখনো দেখিনি। ইভেন এটা স্বাধীনতার পরে সবচেয়ে লজ্জাজনক ঘটনা যে একজন বিচারকের উপরে ডিম ছোড়া। কারণ হচ্ছে যদি ওনার কোনো দোষ ত্রুটি থাকে, সেটার নিয়ম হলো আমাদের প্রধান বিচারপতি সাহেব আছেন, ওনার দ্বারস্থ হওয়া, কোনো ক্রমে ওনাকে হেয় না করা। তো সেই ক্ষেত্রে একজন বিচারকের গায়ে ডিম মারা, সেটা বাংলাদেশের বুকে একটা বিরল ঘটনা। আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি এই ঘটনা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে নুসরাত জাহান অপি, আপনি এটা আপনার এটা মূল্যবান। বাংলাদেশের আমাদের সুপ্রিম কোর্ট অঙ্গনে একটি ব্যাড মেসেজ হয়ে নজিরবিহীন হয়ে থাকবে এই ঘটনা। আহ, আহ, ধন্যবাদ আপনাকে নুসরাত জাহান অপি। নুসরাত জাহান অপি, আপনি যেহেতু একজন আইনজীবী এবং আপনি বাংলাদেশের কোর্ট, বিচারালয় এগুলো নিয়ে যেহেতু আপনি খুবই চিন্তিত এবং কনসার্ন প্রকাশ করেছেন, আপনি কি এটাকে সার্বিক দিক দিকে বিবেচনা করলে আপনি কি এটাকে বলবেন যে একটা ফেইল্ড স্টেট বা ব্রোকেন স্টেট এরকম বলবেন? যে জি যে জি জি, যে 100%। রাষ্ট্রের অবকাঠামোগুলো কাজ করছে না, এটা বলবেন আপনি? কি বলবেন জি আপনি? জি, আপনার একেবারে আমাদের নিম্ন আদালত থেকে শুরু করে আমাদের উচ্চ আদালত পর্যন্ত আজকে আইনের কোনো সুরাহা নেই। এই যে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী নামে এত মামলা হচ্ছে, আজগুবি গুজবি এটা সেটা, যে বেআইনি মামলাগুলো হচ্ছে, এগুলোর কোনো সুরাহা নেই। তো আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। অন্তত ধন্যবাদ আমরা ধন্যবাদ নুসরাত জাহান অপি আপনাকে আমাদের সময় স্বল্পতার জন্য। আমরা শেষ অল্প 2 মিনিট একটু শুনবো। লিসা কালাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? লিসা কালাম, হ্যাঁ, শুনতে পাচ্ছি সালাম ভাই। লিসা কালাম, সময় স্বল্পতার জন্য জাস্ট জট করে আপনার কাছে একটু দুটো বিষয় জানতে চাই। যে আপনি যদি বলেন একজন সংস্কৃতি কর্মী হিসাবে, গত 15 বছর কার মধ্যে এবং এখনকার এই 100 দিনের মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? দেখেন সালাউদ্দিন ভাই, আমি যেটা মনে করি যে যে দেশে সাংস্কৃতিক সেক্টরটা দুর্বল হয়ে পড়ে সেই দেশ কিন্তু এগোতে পারে না। যে দেশের সাংস্কৃতিক অঙ্গনটা যত সমৃদ্ধ সেই দেশ তত উন্নত। আমরা গত 15 বছর আসলে এখন যেমন অনলাইনে ঢুকলেই আমি অনেক সঙ্গীত শিল্পী, আমাদের সাথে যারা মিউজিশিয়ানরা কাজ করেছেন, মানে এক একজনের স্ট্যাটাস দেখি যে কাজ নাই, স্টেজ নাই, মানে তাদের কোনো প্রোগ্রাম নাই, তাদের ইনকাম সোর্স বন্ধ। এগুলো দেখলে আসলে এটা আমাদের জন্য খুব কষ্টকর একটা ব্যাপার যে আপনারা কি এই আমরা বিষয়টা নিয়ে আপনাদের যে কনসার্ন, যে কাজ নাই, আপনাদের কাজ পাচ্ছেন না বা করতে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে আপনাদের তো একটা বিশাল জনগোষ্ঠী এই পেশার সাথে জড়িত এবং সংস্কৃতি চর্চা করে থাকেন। তো আপনাদের কি সবাই কি এই ব্যাপারে আপনারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন, বা প্রতিবাদ জানাতে পারছেন?
না না, ওই যে আপনাকে বললাম যে আমরা আমরা তো আসলে আমাদের গলা মানে এখন স্বাধীনভাবে ভাবে তো কথা বলার প্রশ্নই আসে না। যে আমরা তো আমাদের কে নিয়ে শঙ্কিত, কারণ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না, আমরা প্রোগ্রাম করতে পারছি না। আমরা আমি আপনাকে বললাম না যে ডিসেম্বর মাস আমি যদি আমার দেশাত্মবোধক গানগুলো গাইতে না পারি, আমাকে গাইতে দেয়া না হয়, তো এটাকে কিভাবে আমরা স্বাধীনতা বলবো বলেন? আমি তো স্বাধীন না। আমি তো মুক্তিযুদ্ধের গান গাইতে পারছি না। আমি তো একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমি তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো গাইতে পারছি না। এবং আপনি যে বললেন যে আর আর সবার কথা, অনেকেই ভীত, ওরা কথা বলতে পারছে না, ওরা ভয় পায়, ওদের ফ্যামিলি নিয়ে ভয় পায়, ওরা সামনে আসতে ভয় পাচ্ছে। এবং এটা কেন এই বয়টা কেন? আপনারা যে মত প্রকাশ করতে, মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছেন না বা মত প্রকাশ করতে পাচ্ছেন না, এটা কেন কেন হচ্ছে এটা? এটা হয়তোবা সারাদিন ভাই, আমার যেটা মনে হয় যারা মত প্রকাশ করতে পারছে না, এরা আহ কিছু অপসংস্কৃতি ঢুকেছে। যেমন আমি 5 তারিখের পর আমি কাউকে চিনতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের গত 15-20 বছরে সবাই আওয়ামী লীগ করে, সবাই বঙ্গবন্ধুকে নিয়ে গান গায়, নাটক করে। জাস্ট 5 তারিখের পরে সালাদিন ভাই আমি আসলে কাউকে চিনতে পারছিলাম না, সবাই দেখি লাল হয়ে গেছে। মানে এই যে আমাদের শিল্পীদেরও যে একটা এই একবার এখানে একবার ওখানে, বা এই যে একটা অপসংস্কৃতি, আমরা একটা মুখোশধারী, মানে আমাদের ভেতরে ঢুকেছে, আমাদের ভেতরে আদর্শ নাই, আমাদের মুক্তিযুদ্ধ চেতনা নাই। মানে আমি মুখে বলছি এই যে আমি এই এই অবস্থা থেকে সর্বশেষ সময় স্বল্পতার জন্য আমাদের প্রোগ্রামটি শেষ করতে হবে। জাস্ট 1 মিনিটে যদি আপনি একজন সংস্কৃতি কর্মী হিসাবে বলেন যে এই অবস্থা থেকে আমাদের উত্তরণের উপায় কি? এই দেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, সংস্কৃতি কর্মীরা সংস্কৃতি চর্চা করতে পারছে না, ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, আইনজীবীরা কোর্টে যেতে পারছে না, আম, একজন আসামি তার যে নাগরিক অধিকার, মানবাধিকার সেটা পাচ্ছে না। আহ, কেউ আসলে এই যে একটা অস্থিরতার মধ্যে পুরো বাংলাদেশটা যাচ্ছে। আপনি অস্থির, আপনি চিন্তিত, আমি আমাদের সবাই চিন্তিত যাদের সাথে আমরা কথা বললাম। একজন রিক্সা চালক, উনি তার পরিবার নিয়ে শঙ্কিত। উনি তার পরিবারের ভরণ পোষণ দিতে পারছেন না, ওনার আয় রোজগার অর্ধেকের মধ্যে নেমে এসেছে। এই যে একটা সার্বিক পরিস্থিতি, এবং আমাদের যেই মাসুদ রানা ভাই বলেছেন যে দুর্ভিক্ষের প্রথম স্টেজ আছে। So, এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনার কি কোনো সাজেশন আছে, বা আপনি কি মনে করেন কিভাবে আমরা এই অবস্থা থেকে উত্তরণ পেতে পারি? একজন সংস্কৃতি কর্মী হিসেবে আপনার কাছে কোনো সাজেশন আছে? আমার আসলে খুব খুব ক্ষুদ্র জ্ঞান, এটা তো আসলে খুব গবেষণার বিষয় আমার। যতটুকু আমি বুঝি, আমাকে মানে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চারিদিকে হাহাকার, আমরা সবাই কষ্টে আছি। এখান থেকে আসলে আহ ওই যে বললাম যে কেউ কথা কেন বলছে না, অনেক হয়তো বা অসম্মানের ভয় পাচ্ছে, এই জন্য হয়তো বা অনেকে কথা বলছে না। আবার ওই যে বললাম যে অপশক্তি কিছু, তো মানে অপসংস্কৃতি তো কিছু ঢুকেছে আমাদের ভেতরে। আমাদের শিল্পীদের কথাই আমি বলি, যেহেতু আমার সেক্টর এটা, আমাদের শিল্পীদের মধ্যে অনেক মুখোশধারী আছে। যেমন বললাম যে 5 তারিখের পরে সবাই দেখলাম যে একটা অন্য মুখোশ, আমি কাউকে চিনতে পারছি না। তা আমার মনে হয় যে আমরা ভেদাভেদ ধন্যবাদ, ধন্যবাদ লিসা কালাম আপনাকে। ধন্যবাদ। আর সময় স্বল্পতার কারণে আর আমরা আজকে আপনাকে সময় দিতে পারছি না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে এই আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ফাতেমা জোহরা, ধন্যবাদ নুসরাত জাহান অপি, পারভিন আক্তার জুই, মাসুদ রানা, লিসা কালাম এবং পান্না সাহেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে আপনাদেরকে নিয়েই হবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ। আগামী দেখা হবে আগামী শনিবার ঠিক একই সময়ে, বাংলাদেশ টাইম রাত 9টায়। কেমন আছে বাংলাদেশ অনুষ্ঠানে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।